একটা নিঃশব্দ দুনিয়া, যেখানে একটু শব্দ মানেই মৃত্যু অনিবার্য। চিৎকার তো দূরের কথা, নিঃশ্বাসও নিতে হয় ভয় পেয়ে, কারণ ওরাও সব শুনতে পায়। আর একবার যদি শুনে ফেলে, তুমি শেষ। এটাই এ কুইট প্লেস সিজনের ভয়ঙ্কর নিয়ম। চলো শুরু করি সিজন 1 এর রহস্য আর আতঙ্কের গল্প। সিনেমা শুরুতে দেখা যায় একটা শহর একেবারে প্রাণহীন, কোনো মানুষ নেই, এমনকি কোনো পশু পাখির শব্দও শোনা যায় না। মনে হচ্ছে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। এরপর দেখা যায় একটি দোকান, একটা পরিবার সেখানে ভীষণ সতর্কভাবে তাদের দরকারি জিনিসপত্র নিচ্ছে। তারা যতটা সম্ভব শব্দ না করে সবকিছু করছে। কিছু একটা আছে যেটা তাদের নিঃশব্দে থাকতে বাধ্য করতেছে। তারা একে অপরের সঙ্গে শুধু হাতের ইশারায় কথা বলছে এবং ইশারায় বলে, কি রাত হয়ে আসছে, তার আগে আমাদের দোকান ছেড়ে বাড়ি পৌঁছাতে হবে। এ সময় তাদের 4 বছর বয়সী ছোট ছেলে বিউ একটা খেলনা রকেট তুলে নেয়। সে সেটা নিয়ে খুশি হয়ে তার পরিবারকে দেখায়। পরিবারের সবার মুখ মুহূর্তেই ভয়ে কঠিন হয়ে যায়। ওরা যেন মৃত্যুকেই সামনে থেকে দেখছে। তাড়াতাড়ি গিয়ে খেলনাটা বিউর হাত থেকে নিয়ে নেয়, সাবধানতার সাথে রকেটের ব্যাটারি খুলে ফেলে এবং ব্যাটারিগুলো একটা তাকের উপর রেখে দেয়। তারপর বিউকে ইশারায় বোঝায়, তুমি এটা নিতে পারো না, এটা আমাদের জন্য খুব বিপদ। তারপর তারা দোকান থেকে বেরিয়ে যায়। বিহুয়ের বড় ভাই এবং বাবা মা আগে এগিয়ে যায়। বিহু আর তার বড় বোন রিগেন পেছনে থাকে। রিগেন শুনতে পায় না, সে বধির। সে তার ছোট ভাইয়ের মুখ দেখে বুঝে যায় সে খুব মন খারাপ করেছে। রিগেন চুপচাপ খেলনাটা বিউর হাতে দিয়ে চলে যায়, কিন্তু সে দেখতে পায় না বিউ চুপি চুপি তাক থেকে ব্যাটারিগুলোও নিয়ে নেয়। এদিকে বাবা মা কিছুই জানে না। তারা যাত্রা শুরু করে। তার বড় অসুস্থ ছেলেকে কোলে নিয়ে হাঁটছে। তারা কেউই জুতা পরেনি। তারা বালির পথ ধরে হাঁটছে যেন পায়ের শব্দ না হয়। বিউ হাঁটছে রিগেনের পেছনে। হঠাৎ সে খেলনার ভেতর ব্যাটারি লাগিয়ে দেয়। রকেট থেকে আলো আর মিউজিক বাজতে শুরু করে। রিগেন কিছুই টের পায় না, কারণ সে শুনতে পায় না। আর ইভলিন শব্দ শুনেই আতঙ্কে তাকায়। তার ছেলেকে নামিয়ে তড়িগড়ি করে ছুটে যায় বিউ এর দিকে। আর তখনই দেখা যায় একটা বিদ্যুতের গতিতে ছুটে আসা অজানা কিছু বিউ এর দিকে ছুটে আসে। পৌঁছানোর আগেই সেই জিনিসটা বিউকে তুলে নিয়ে যায় আর বিউ মারা যায়। কিছুই করতে পারে না, চোখে অস্ত্র নিঃশেষিত এক আর্তনাদ। এই প্রাণীটা কি ছিল? মুভিতে এর বিস্তারিত কিছু বলা হয় না, শুধু জানা যায় তারা পৃথিবীতে এসেছে কোনো অজানা গ্রহ থেকে, একটা উল্কাপিণ্ডের মাধ্যমে। তারা শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল। যদি তারা সামান্যতম শব্দ শুনতে পায়, বিদ্যুতের গতিতে ছুটে যায় সেটার দিকে মুহূর্তে, সেটা ধ্বংস করে ফেলে। এই ঘটনার 1 বছর কেটে গেছে। এখন তার বাড়ির বেসমেন্টে থাকে, যেখানে সে একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছে। ক্যামেরা, মনিটর আর রেডিওর মাধ্যমে এক উন্নত নজরদারি ব্যবস্থা। সে এখনো আশা করে হয়তো পৃথিবীতে কোথাও কেউ বেঁচে আছে। এই বিশ্বাসে সে প্রতিদিন রেডিও চালু করে আর সিগন্যাল পাঠায় দেশ বিদেশে। বেসমেন্টের দেয়ালে টানানো রয়েছে বিভিন্ন খবরের কাগজের কাটা অংশ, যেখানে স্পষ্ট লেখা আছে এলিয়েন ইনভেশন, আর পাশে লি এর নিজের হাতে লেখা কিছু শব্দ। এদিকে এভলিন, সে এখন গর্ভবতী। তারা তাদের ছোট সন্তান বিউর মৃত্যু ভুলতে পারেনি। সেই শূন্যতা ভুলে থাকার জন্যই তারা নতুন এক শিশুর জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেন পুরনো ক্ষতের মাঝে একটু আশার আলো জ্বলে। এভলিন এখন আসন্ন সন্তানের জন্য প্রস্তুত। তিনি ইচ্ছে একটি শব্দরোধক বাক্স বানানো হয়েছে, একটি সিলিন্ডার সেট করছে যা একটি নবজাতকের নিঃশ্বাসে মাস্কে যুক্ত। আরও রাখা হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম, যাতে শিশুটিকে কোনো শব্দ ছাড়াই নিরাপদে রাখা যায়। শস্য সাইলোতে বসে রয়েছে, তার চোখে এক নিঃশব্দ শো। এই সময় এভলিন তার মেয়ে রিগেনকে বলে, তোমার বাবাকে বলো ডিনার রেডি। রিগেন একটু অনিচ্ছা হলেও তার বাবাকে খবর দিতে যায়। তারা সবাই একসাথে খায়, চুপচাপ, কোনো প্লেট নয়। লেটুস পাতার উপর খাবার পরিবেশন করা হয় যাতে কোনো শব্দ না হয়। খাবারের আগে তারা নীরবে প্রার্থনা করে। খাওয়ার পর আবার বেসমেন্টে নামে। এখন রিগেনের জন্য একটি উন্নত কোক্লিয়ার ইমপ্লান্ট প্রসেসর তৈরির চেষ্টা করছে। এটি 2টি অংশ নিয়ে গঠিত। এটি শব্দের সংকেত নার্ভে প্রেরণ করে। আশপাশে কোনো শব্দ হলে সেটা শনাক্ত করতে পারবে এবং সেই শব্দ ঠিক কোন দিক থেকে আসছে তা বুঝতেও সহায়তা করবে। পরের দিন হাঁটার পথের উপর আরো বালু ছিটাচ্ছে, যাতে শব্দ না হয় হাঁটার সময়। এভলিন বেসমেন্টে বসে তার রক্তচাপ পরীক্ষা করছে। শিশু জন্মানোর তারিখ একেবারেই কাছে। রিগেন বাড়িতে ঢোকে। সে শুধু ফ্লোরে নির্দিষ্ট চিহ্নিত জায়গায় পা রাখে যাতে শব্দ না হয়। সে বেসমেন্টে নামতে চায়, কিন্তু তাকে বাধা দেয়। বিউয়ের মৃত্যুর পর অনেক বেশি সাবধান হয়ে গেছে। সে চায় না রিগেন এমন কিছু করুক যাতে সামান্য শব্দ তৈরি হয়। রিগেন কিছুই শুনতে পায় না, তাই ওর যে কোনো ভুলে পুরো পরিবার ঝুঁকিতে পড়তে পারে। এই অতিরিক্ত সতর্কতাই বাবা মেয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে। তার নতুন ইমপ্লান্ট প্রসেসরে স্টেরিওর ছোট এমপ্লিফায়ার যোগ করেছে এবং সেগুলো রিগেনের কানে পড়াতে চায়, কিন্তু রিগেন ঠেলে দেয়, ইশারায় বলে এইগুলো কখনোই কাজ করে না। কষ্ট পায়, তবুও ইমপ্লান্টটা ওর হাতে তুলে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তার ছেলে মার্কাসকে নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছিল। রিগেন এসে তাকে অনুরোধ করেছিল সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু তা স্পষ্টভাবে নিষেধ। সে রিগেনকে বলে, তুমি বাড়িতে থাকো, তোমার মায়ের সাহায্য করো। এই বলে মার্কাসকে নিয়ে রওনা দেয় নদীর দিকে। রিগেন রাগে দুঃখে তার ঘরে যায়। সে নতুন ইমপ্লান্টটা পরে দেখে একই কাজ করতেছে না। কান্নাই ভেঙে পড়ে। সে এখনো নিজেকে দোষী মনে করে তার ভাইয়ের মৃত্যুর জন্য। সে যদি খেলনাটা তাকে না দিত, তাহলে তার ভাই এখনো বেঁচে থাকতো। রিগেন ব্যাগ গুছায়, তার কাটার প্লায়ার্স আর একটি মোড়ানো জিনিস নিয়ে চুপচাপ সে খামার ছেড়ে বেরিয়ে যায়। এদিকে এভলিন তখন বাড়িতে একা। কিছুক্ষণ পর সে বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে সেগুলো একটি বস্তায় ভরে বাইরে নিয়ে যাচ্ছিল। তখনই সেই বস্তায় লেগে একটি পেরেক উঠে গিয়ে সিঁড়ির উপর খাড়া হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক যেখানে এভলিনের পা পড়বে। এভলিন সেটা খেয়াল করে না। অন্যদিকে আর মার্কাস মাছ ধরার পর তার ছেলের সাথে কথা বলতেছে। যে জায়গায় বেশি শব্দ সে জায়গায় কথা বললে কোনো সমস্যা নেই। তার ছেলে বলে, কেন রিগেনকে আনলে না? বলে, এখনো নিজেকে দোষী মনে করে তার ভাইয়ের মৃত্যুর জন্য চাইছি সে আরো স্বাভাবিক হোক। আর এদিকে একা রিগেন হেঁটে চলে যায় তার ছোট ভাই বিউয়ের কবরের পাশে, চোখে কষ্টের ছাপ স্পষ্ট। এদিকে এভলিন তার ছেলে বিহুয়ের ছবি হাতে নেয়। ঠিক তখনই হঠাৎ তার প্রসব এর বেদনা শুরু হয়, মানে তার ডেলিভারির সময় এসে গেছে। ছবিটা হাতে নিয়েই সে আবার নিচে বেসমেন্টের দিকে যেতে থাকে, কারণ সে চায় বাইরে রাখা লাল আলোটা জ্বালাতে, যাতে করে তার পরিবার বুঝতে পারে বিপদের সময় এসেছে। কিন্তু তাড়াহুড়ায় নামতে গিয়ে তার পা গিয়ে পড়ে
ঠিক সেই খারাপের একটার উপর, আর হাত থেকে বিহুয়ের ছবিও পড়ে যায় এবং বিকট শব্দে ভেঙে যায়। তীব্র যন্ত্রণায় ইভলিন নিস্তব্ধ হয়ে পড়ে, ব্যথায় চিৎকারটা সে করতে পারতেছে না। ব্যথায় ছটফট করতে করতে ইভলিন তার পা পেরেক থেকে ছাড়ায়, পা টেনে হেঁচড়ে গিয়ে কোনো মতে সেই লাল আলোটা জ্বালায়। বাইরে আলো জ্বলতে শুরু করে। এখন সে আবার উপরের দিকে উঠতে চায়, কিন্তু ঠিক তখনই সে এমন কিছু দেখে যা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। ছবির ফ্রেম পড়ার সেই শব্দে একটি অজানা এলিয়েনটি বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে ইভলিন গিয়ে লুকিয়ে পড়ে একটা তাকের পিছনে, এবং এখনই আবার প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। এভলিন একটা খুঁজে পায়, সেটাতে কয়েক সেকেন্ডের জন্য সেট করে এক কোনায় রেখে আসে। এই সময় দূর থেকে লি আর মার্কাস মাছ ধরা শেষ করে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ তারা দেখে বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে। তারা দ্রুত দৌড়ে বাড়ির দিকে ছুটে যায়। এভলিন বেসমেন্টের এক পাশে গিয়ে লুকিয়ে থাকে। অল্প সময়ের ব্যবধানে সেই ভয়ঙ্কর প্রাণীটি প্রায় ইভলিনের একদম কাছে চলে আসে। তীব্র ব্যথা নিয়ে এভলিন একদম নিঃশব্দে দাঁড়িয়েছিল। ঠিক তখনই টাইমারে সেট করা অ্যালার্মটা বেজে ওঠে। প্রাণীটার শব্দ শুনে সেই দিকে দৌড়ে চলে যায়। সুযোগ বুঝে এভলিন তড়িগড়ি করে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রধান দরজা দিয়ে বের হতে গিয়েই সে দেখতে পায় বাড়ির বাইরে আরো একটা প্রাণী টহল দিচ্ছে। এভলিন সঙ্গে সঙ্গে এক পাশের দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। এই অবস্থায় ওর মাথায় যেন দুঃখ আর ভয় মিলে বিশাল এক পাহাড় নেমে পড়ে। অন্যদিকে লি আর মার্কাস অন্য একটি ঘরের ভেতর লুকিয়েছিল। বাইরে ঘটে চলা ভয়াবহ দৃশ্য দেখে লি ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠেছিল। লি তখন মার্কিসের হাতে একটা টর্চ দিয়ে বলে, যেভাবে বলেছিলাম ওই দূরের জায়গা থেকে রকেটগুলো জ্বালাও। এভলিনকে বাঁচানোর জন্য বন্দুক হাতে দৌড়ে যায়। এদিকে এভলিন দৌড়ে উঠে যায় বাড়ির উপরের তলায় এবং বাথটাবে লুকিয়ে পড়ে। ওর পক্ষে গর্ভের শিশুকে আর বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হচ্ছিল না। প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। এমন সময় ওর কান্নার চাপা শব্দে একটা প্রাণী সেখানেও চলে আসে। সবকিছু শেষ হয়ে যেতে বসেছিল। ঠিক তখনই মার্কিউস রকেটগুলো জ্বালিয়ে দেয়। রাতের আকাশ আলোয় ফেটে পড়ে, শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রাণীগুলো সেই দিকেই ছুটে যায়। ব্যথা চেপে রাখা ইভলিন তখন অবশেষে একটা চিৎকার করে বসে, আর সেই সময়ই লি বন্দুক হাতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে দেখে রক্তের দাগ সিঁড়ি ধরে উপরে উঠছে। বুঝে যায় কিছু একটা ঘটেছে। সিঁড়ি বেয়ে উপরে গিয়ে সে দেখে বাথরুমের বাথটাব রক্তে ভেসে আছে। লি ভেবে নেয় এভলিন আর নেই। সে ভেঙে পড়ে কাঁদতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বাথরুমের কাছে ভেতর থেকে একটা হাত রাখে কেউ। এভলিন, সে বেঁচে আছে। সব ভয়কে জয় করে চরম যন্ত্রণার মধ্যে দিয়ে সে একটি শিশুর জন্ম দিয়েছে। এভলিনকে জীবিত দেখে লি যেন কিছুটা শান্তি পায়, কিন্তু ওরা জানতো শিশুর কান্না এখন আসতে চলেছে, আর তার অর্থ আরো বিপদ। লি সঙ্গে সঙ্গে এভলিন আর নবজাতককে তুলে নেয় এবং তাদের বাড়ির পাশের আরেকটি ঘরে নিয়ে যায়। সেই ঘরের বেসমেন্টে লি আগে থেকেই একটি শব্দ প্রতিরোধক কক্ষ তৈরি করে রেখেছিল, শুধুই শিশুর নিরাপত্তার জন্য। কিন্তু বেসমেন্টে ঢোকার আগেই বাচ্চা কান্না শুরু করে দেয়। শিশুর কণ্ঠস্বর শুনে দূরে কোথাও থাকা একটি ভয়ঙ্কর প্রাণী ছুটে আসতে শুরু করে। লি তৎক্ষণাৎ বেসমেন্টের ভেতরে ঢুকে দরজার উপর মোটা গদি চাপা দিয়ে দেয়, যাতে শব্দ বাইরে না যায়। এরপর সে শিশুর মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে তাকে সেই শব্দবাধান বক্সের ভেতর রেখে দেয়। বাচ্চার কান্নার শব্দ তখন আর বাইরে ভেসে আসে না। অন্যদিকে রিগেন তখন বাড়ির দিকে ফিরছিল। ফিরে আসার পথে সে দেখতে পায় ধানক্ষেতের মাঝখানে কোথাও একটা আলো জ্বলছে। রিগেন বিস্মিত হয়ে সেই আলোর দিকে তাকিয়ে থাকে। তাকে এক এলিয়েন তার দিকে আসছিল। রিগেন এর কোনো ধারণাই ছিল না মৃত্যু তার পিছনে। ঠিক সেই মুহূর্তে ওর কানের হিয়ারিং ডিভাইস থেকে তীব্র ও কর্কশ এক আওয়াজ বের হতে থাকে। সেই ধ্বনির তীব্রতায় এক প্রাণী যন্ত্রণায় চটপট করে উঠে। মুহূর্তেই সে জায়গা ছেড়ে পালিয়ে যায়। রিগেন নিজেও সেই আওয়াজে কিছুক্ষণ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কিন্তু প্রাণীটা চলে যাওয়ার পরেই সেই আওয়াজ থেমে যায়। রিগেন বুঝে উঠতে পারে না আসলে কি ঘটলো তার সঙ্গে। সবকিছু ছাড়িয়ে সে আলো অনুসরণ করে চলে আসে ঝোপের দিকে। ঝোপের ভেতরে গিয়ে সে দেখে একটা টর্চ পড়ে আছে একটা ট্র্যাক্টরের পাশে। রিগেন টর্চটা তুলতে যায়, ঠিক তখনই হঠাৎ করে কেউ তার হাত ধরে ফেলে। সে আর কেউ নয়, মার্কাস, যে ট্র্যাক্টরের নিচে লুকিয়েছিল। বোনকে দেখে সে যেন প্রাণ ফিরে পায়। ভয়ে কুকড়ে থাকা মনটা হালকা হয়। এইদিকে লি এভলিনকে বেসমেন্টে ঘুম পাড়িয়ে বাইরে আসে তার সন্তানদের খুঁজতে। যদিও সেই প্রাণীটা আগেই চলে গিয়েছে, কিন্তু যাওয়ার সময় পুরো বাড়িটা ভেঙে তছনছ করে দিয়েছে। তাতে একটা পানির পাইপ ফেটে গিয়ে জল জমতে শুরু করেছে বাথটাবে। লি এই ব্যাপারটা লক্ষ্য করেনি। সে সোজা মাঠের দিকে এগিয়ে যায় রিগেন আর মার্কিসের খোঁজে। এদিকে বাথটাব উপচে পানি গড়িয়ে গড়িয়ে নিচে বেসমেন্টে পড়তে থাকে। অন্যদিকে মার্কিউস আর রিগেন আশ্রয় নিয়েছে খামারের শস্যের সাইলোর ওপরে। তারা চুপচাপ বসে অপেক্ষা করছে তাদের বাবার জন্য। লিও চারদিকে খুঁজে বেড়াচ্ছে সন্তানের খোঁজে। কিছু সময় পর ইভলিন হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। সে দেখে পুরো বেসমেন্ট পানিতে ভরে গেছে। মাথার উপর থেকে পানির ধারা বয়ে আসছে যেন ছোটখাট ঝর্ণা। তখনই এভলিন চোখ রাখে শিশুর সাউন্ডপ্রুফ বাক্সটির দিকে। বাক্সটা খোলা, কিন্তু আশ্চর্যের বিষয় শিশুর কান্নার কোনো শব্দ নেই। চোখ মুখে আতঙ্ক নিয়ে এভলিন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অন্ধকারের এক কোণে হঠাৎ তার চোখ পড়ে একটা এলিয়েন প্রাণী দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় ওটা যেন কিছু একটা খাচ্ছে। প্রাণ ভয়ে ইভলিন স্তব্ধ হয়ে যায়। নিজের জীবনের চিন্তা না করেই সে ছুটে যায় শিশুর দিকে। ততক্ষণে পানি তার কোমর পর্যন্ত উঠে গেছে। পরক্ষণেই সেই প্রাণীটি জলের মধ্যে পুরোপুরি ডুবে যায়। এভলিন গিয়ে
শিশুর বাক্সের ভেতর দেখে সে ঠিকঠাক আছে। ভাগ্য ভালো, বাচ্চাটি কোনো আওয়াজ করেনি। এভলিন শিশুকে কোলে তুলে এক কোণে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, কিন্তু এলিয়েনটা ঠিক যেন মৃত্যুর মতো তার চারপাশে ঘুরতে থাকে। একটুখানি শব্দ বা কান্না, আর তাহলেই মৃত্যু ছিল অবধারিত। এদিকে উইগেন বাবার অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এবার একাই বাড়ি ফিরে যাবে। মার্কাস তাকে দেখে ছুটে গিয়ে থামাতে চায়, কিন্তু তার পা পড়ে যায় সাইলোর দরজার উপর। দরজাটা ঠিকমতো বন্ধ ছিল না। এক ঝটকায় মার্কাস সাইলোর ভেতর পড়ে যায় আর ভুট্টার মাঝে আটকে যায়। ওর পড়ার শব্দে এভলিনের চারপাশে ঘুরতে থাকা এলিয়েনটা যেন বজ্রপাতের গতিতে সেই দিকেই ছুটে যায়। ফলে এভলিন বেঁচে যায়, কিন্তু এখন বড় বিপদে পড়ে মার্কাস। ভুট্টা ভরা সেই ট্যাঙ্কটা ছিল যেন এক মরণদাতওয়ালা জলাশয়। মার্কাস যতটা জোর করে বের হওয়ার চেষ্টা করে ততটাই সে ভিতরে ডুবে যেতে থাকে। ঠিক তখন সাইলোর এক পাশের দরজা খুলে পড়ে যায় তার পাশে, আর সেই ধাক্কায় সে আরো গভীরে ঢুকে পড়ে। সেই প্রাণীটি বজ্রপাতের গতিতে দৌড়ে আসতে থাকে সাইলোর ট্যাঙ্কের দিকে। ওকে দূর থেকে সেই দিকে ছুটতে দেখে লিও বুঝে যায় তার সন্তানরা ওই ট্যাঙ্কের কাছেই আছে। মার্কাসের প্রাণ হুমকিতে দেখে উইগেন আর দেরি করে না, সে ঝাঁপ দেয় ট্যাঙ্কের ভেতর এবং দরজাটি ঠেলে দেয় মার্কাস এর দিকে। আর সেটার সাহায্যে ভুট্টা ভেতর থেকে নিজেকে টেনে বের করে আনে, কিন্তু দুর্ভাগ্যবশত উইগেন তখন সম্পূর্ণ ডুবে যায় ভুট্টার ভেতরে। মার্কাস দ্রুত ভুট্টার ভেতরে হাত ঢুকিয়ে খুঁজতে শুরু করে। সৌভাগ্যক্রমে সে উইগেনের হাত পেয়ে যায় আর সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে উপরে তোলে। তারা দুজনেই ভয়ানক এক পরিস্থিতি থেকে বেঁচে যায়, কিন্তু এত আওয়াজে প্রাণীটি নিশ্চয়ই বুঝে ফেলেছে তাদের অবস্থান। পরবর্তী মুহূর্তেই সেই এলিয়েন প্রাণীটি লাফিয়ে পড়ে ট্যাঙ্কের ভেতরে। ওকে দেখে উইগেন আর মার্কাস নিজেদের উপরে দরজাটা টেনে নেয়, আশা কিছুটা সময় পাওয়া যাবে। কিন্তু প্রাণীটি তার ধারালো নখ দিয়ে লোহার দরজা ছিঁড়ে ফেলে। ঠিক তখনই উইগেনের কোক্লিয়ার ইমপ্লান্ট থেকে আবারও এক ধরনের বিকট শব্দ বের হতে শুরু করে। এই শব্দ যেন প্রাণীটি যন্ত্রণায় ছটফট করতেছে, এতটাই তীব্র। প্রাণীটি চিৎকার করতে করতে লোহার দেয়াল ছিঁড়ে ট্যাঙ্ক থেকে বেরিয়ে যায়। উইগেন আর মার্কাস নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে তারা ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে। এদিকে লি ও এসে পৌঁছায় ওদের কাছে। সন্তানদের জীবিত দেখে তার বুকটা যেন হালকা হয়ে আসে। অন্যদিকে এভলিন বেসমেন্টে থাকা সিসিটিভি মনিটর থেকে তাদের সবকিছু পর্যবেক্ষণ করছিল। লি বুঝতে পারে প্রাণীগুলো আশপাশে ঘুরছে। সে তৎক্ষণাৎ সন্তানদের একটা গাড়ির দিকে পাঠিয়ে দেয় আর নিজে একটি কুড়াল হাতে নিয়ে চারপাশ খুঁজতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রাণীটি ছিল ঠিক তার মাথার উপর সেই শেডের ছাদে। প্রাণীটি হঠাৎ ঘুরে এসে লিকে তীব্র আঘাতে দূরে ছুড়ে ফেলে দেয়। মার্কাস এটা দেখে চিৎকার করে ওঠে, আর সেই শব্দ শুনে প্রাণীটির নজর পড়ে ওদের দিকে। প্রাণীটি উইগেন আর মার্কাসের দিকে ছুটে আসে। ঠিক তখনই উইগেনের হিয়ারিং ডিভাইস থেকে আবার বিকট শব্দ বের হতে থাকে। তবে এবার উইগেন নিজেও সেই শব্দে অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে যায়। সেই ডিভাইসটি বন্ধ করে দেয়, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। ঠিক তখনই সেই ভয়ঙ্কর এলিয়েনটি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করে ওদের নাগাল পেতে। এদিকে লি উঠে দাঁড়ায়, কিন্তু সে ছিল গুরুতর আহত। সন্তানদের বিপদে দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সে বোঝে ওদের বাঁচাতে হলে কিছু একটা করতে হবে। লি সন্তানদের দিকে শেষবারের মতো তাকায়, ইশারায় বলে, আমি তোমাদের ভালোবাসি, তোমার মা আর ভাইকে আগলে রেখো। আর পরক্ষণেই গলা ছেড়ে চিৎকার করে ওঠে। তীক্ষ্ণ শব্দ শুনে প্রাণীটি সেদিকে ছুটে যায় আর এক ঝটকায় লিকে ছিঁড়ে ফেলে। লি নিজের জীবন উৎসর্গ করে তার সন্তানদের রক্ষা করে। মার্কাস আর উইগেন ততক্ষণাৎ গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছাতেই ইভলিন ওদের দেখে জড়িয়ে ধরে। সে সবকিছুই সিসিটিভির মাধ্যমে দেখেছিল। লি এর মৃত্যু তাকে স্তব্ধ করলেও এখন দুর্বল হওয়ার সময় ছিল না। ঠিক তখনই ইভলিন অনুভব করে আরেকটি প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। সে দ্রুত সন্তানদের বেসমেন্টে নিয়ে যায়। সেখানে ছিল সিসিটিভি মনিটর। সে সদ্যজাত শিশুকে মার্কাসের হাতে দিয়ে নিজে বন্দুক হাতে তুলে নেয়। তার মেয়েকে বলে এটি ভেঙে পড়ার সময় নয়। পরের মুহূর্তেই সেই প্রাণী ঢুকে পড়ে বেসমেন্টে। এটির উপর ইভলিন বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। তখনই মনিটর থেকে কিছু শব্দ আসে। মুহূর্তে এলিয়েনটি সেটি ধ্বংস করে ফেলে, আবার তাদের দিকে এগিয়ে আসে। এভলিন জানে সামান্য গুলি দিয়ে এই প্রাণীর গায়ে কিছু হবে না। ওদের শরীরের আবরণ ছিল কঙ্কালের মতো শক্ত। এমন সময় উইগেনের চোখ পড়ে তার বাবার গবেষণার নোটে। সে বুঝতে পারে এই প্রাণীগুলো শব্দের প্রতি ভীষণ সংবেদনশীল। তা বুঝে উইগেন আবার ডিভাইসটি চালু করে। প্রচন্ড উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ বের হতে থাকে। প্রাণীটি যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। এমন অনুভূতি যেন শব্দ তরঙ্গ ও শরীর ভেদ করে সূচের মতো ফুটছে। উইগেনের কানেও সেই শব্দ বিঁধতে থাকে, কিন্তু সে হাল ছাড়ে না। তারপর সে দেখে একটি মাইক্রোফোন। সঙ্গে সঙ্গে সে তার হিয়ারিং ডিভাইসটি সেটিতে সংযুক্ত করে। ফলে শব্দ আরো উচ্চতর হয়ে ওঠে। প্রাণীটি এবার আরো ভয়ানকভাবে ছটফট করতে থাকে। তার খুলি নিজে থেকেই খুলে যেতে থাকে। ঠিক তখনই এভলিন শটগান দিয়ে সোজা সেই উন্মুক্ত খুলির দিকে গুলি চালায়। প্রাণীটির মাথা উড়ে যায়। অবশেষে এক ভয়ঙ্কর প্রাণীটি মারা যায়। কিন্তু যুদ্ধ এখানেই শেষ হয়নি। গুলি চলার শব্দে আশেপাশের আরো দুটি প্রাণী সেই দিকে ছুটে আসতে শুরু করে। কিন্তু এবার এভলিন আর উইগেন জানে এই প্রাণীদের দুর্বলতা কি। তাদের হৃদয়ে আর ভয় নেই। তাদের চোখে এখন শুধুই প্রতিশোধের আগুন। উইগেন স্পিকারের ভলিউম বাড়িয়ে দেয়, হাতে তুলে নেয় মাইক্রোফোন। এভলিনও বন্দুক রিলোড করে তৈরি হয় চূড়ান্ত লড়াইয়ের জন্য। আর এখানেই শেষ হয় সিনেমার গল্প। তাদের কাহিনী এখনো শেষ না। যদি তোমরা এই পার্টটা পছন্দ করো, তাহলে আমি শিগগিরই এর পরের পর্ব আনব, যেখানে জানা যাবে এই দানবগুলো আসলে কারা, কোথা থেকে এসেছে। আর যদি ভালো না লাগে, তাহলে আমি একটু দেরি করেই রিলিজ করব।